সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সবার আলাপে। আমাদের আজকের অতিথি ডক্টর মোবাশ্বের হাসান সিজার, লেখক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। সিজার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। ধন্যবাদ আফজাল, উই আর ভেরি গ্রেটফুল। আমরা এই প্রোগ্রামটা বেসিক্যালি রাজনীতির অনেক জটিল বিষয়গুলো খুব সাদামাটাভাবে শোনার চেষ্টা করি, অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করি। আপনি দীর্ঘদিন ধরেই চরমপন্থার উত্থান, রাজনীতিতে ধর্মের ব্যবহার, নানা রকম গতি প্রকৃতি নিয়ে আপনি গবেষণাগুলো করে থাকেন। বর্তমানে বাংলাদেশের রাজনীতি তো এখন নির্বাচন কেন্দ্রিক, এর বাইরে রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে? রাজনীতি এখন একটা ট্রানজিশন পিরিয়ডের দিকে যাচ্ছে। আমরা যেহেতু একটা দীর্ঘ ফ্যাসিবাদের পরে ইন্টারিম গভর্নমেন্টের শেষের দিকে এবং নির্বাচন খুবই সন্নিকটে বলে মনে হচ্ছে, কারণ আপনি জানেন এটা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। বাট এখন মনে হচ্ছে নির্বাচন হবে। তো আমরা মনে হচ্ছে যে অনেক দিন পরে বাংলাদেশের বহু মানুষ ভোট দিতে পারবেন। না, অনেকে মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কতদিন ছিল বা মেয়াদ কতদিন, এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একটা সংশয় ছিল। তফসিল ঘোষণার পরে সেটি অনেকটা কেটে গেছে। তারপরেও রাজনৈতিক নেতাদের নানা বক্তব্যের কারণে মানুষের মধ্যে এখনও কিন্তু প্রশ্নটা আছে। কিন্তু সবশেষ তারেক রহমানের দেশে ফেরার পরে অনেকটাই নিশ্চিত যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন তো হচ্ছে, নির্বাচনটা কেমন হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনেও একই প্রশ্ন। আমার কাছে মনে হয় যে নির্বাচনটা অন্তত আমরা গতবারের নির্বাচনগুলোর মতো হবে না, এই হুম। আশা আমরা করতে পারি। গতবার অনেকগুলো নির্বাচনে আমরা যখন দেখেছি যে পুলিশ আপনার আগের রাতে ব্যালট পেপার স্টাফ করে দিয়ে রাখছে, হুম। মানুষ ভোট কেন্দ্রে যেয়ে দেখছে যে ভোট দিতে পারছে না। আমি আশা করি যে এই ধরনের কোনো রকম সিন আমরা এইবারের নির্বাচনে দেখব না। দেখব না। এর কারণ হচ্ছে এরকম কোনো কিছু যদি আমরা দেখি, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের লিগ্যাসির মধ্যে ওটা চলে যাবে। হুম। তো আমি আশা করব যে যেহেতু উনি আপনার চিফ অ্যাডভাইজার, হুম। তো উনি উনার অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করবেন। আমার একটা ছোট্ট কনসার্ন, যেটা আপনার সাথে আমি একটু আগে আলাপ করছিলাম, যে আসলে কত পার্সেন্ট মানুষ ভোট দিবে আচ্ছা। এই বিষয়টা নিয়ে আমি এখনো ক্লিয়ার না। এটা একটা হতে পারে যে যেহেতু আপনার মতো আমি ঢাকা শহরেই আছি, হুম। তেমন ভোটের কোনো আমেজ দেখা যাচ্ছে না এইখানে। নিউজ পেপারের এবং মিডিয়ার সাইকেলগুলা দেখা যাচ্ছে যে আমাদের এই যে ওসমান হাদির মতো একজন তুখোড় ছাত্রনেতাকে এভাবে হত্যা করে মারা, হুম। তারপরে ডেইলি স্টার, প্রথম আলোতে মতো মিডিয়াতে আগুন দিয়ে দেয়া, হুম। এবং এই যে রিসেন্টলি আপনার এর নাম কি, স্বেচ্ছাসেবক মুসাব্বির। দলের একজনকে এই হত্যা করা, তারেক রহমানের আগমন, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। হুম। সো এই নিউজ সাইকেলগুলার মধ্যে দিয়ে আসলে নির্বাচনের ওই আবেশটা আসছে না। কিন্তু আমি আশা এবং করছি যে মিডিয়াগুলো চেষ্টা করছে কিন্তু ফিলটা ক্রিয়েট করাতে পারছে ফিল্ডটা না। ক্রিয়েট করতে পারছে না, এবং তারপরেও তো কিছু শঙ্কা আছেই। হুম। আপনার নির্বাচনের সহিংসতা হতে পারে আগে এবং নির্বাচনের দিন বলে অনেক বিশ্লেষক মনে করছেন। আপনি দেখেছেন যে বিএনপির একজন নেতা মিডিয়াতে এসে বলেছেন যে উনি বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরছেন, এবং উনি ওটা খুলে দেখিয়েছেন। খুলে দেখিয়েছেন। হুম। আম, এবং নির্বাচনকে সাবোটেজ করার জন্য বহু গ্রুপই আপনার এখনো তৎপর, ওই দিনও হতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে কিছুটা শঙ্কা আমার নির্বাচনকে ঘিরে আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ লট অফ ফেইথ ইন জেনারেল পিপল, মাস পিপল, যে তারাই আসলে নির্বাচনটাকে সফল করবেন। তারাই তো শেখ হাসিনাকে দেশ থেকে বের করে এই দিয়েছেন। যে শেখ হাসিনা দেশের বাইরে পালিয়ে গেছেন, তিনি দিল্লিতে আছেন। দিল্লি থেকে নানা রকম বক্তব্য, নানা রকম হুমকি ধামকি তিনি দিচ্ছেন, এবং একই সঙ্গে আগামী নির্বাচনকে প্রতিহত করা, নির্বাচনে ভোট দিতে না যাওয়ার নির্দেশনাও তিনি কিন্তু দিল্লিতে বসে দিচ্ছেন। এটি কোনো প্রভাব পড়বে? এটার প্রভাব আমার ধারণা পড়লেও খুবই অল্প কিছু মানুষের উপরে, এবং আমি মনে করি যে ওই ইভেন যারা ধরেন আওয়ামী লীগ সমর্থক আছে, এদের বড় একটা অংশ, আমার ধারণা, আমি জানি না, এটা কোনো গবেষণা ভিত্তিক কোনো আচ্ছা। ফাইন্ডিং না, যে এটা প্রভাব নাও পড়তে পারে। দুইটা রিজন হচ্ছে, একটা রিজন আপনি দেখবেন যে শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগ নিয়ে দেশ শাসন করেছেন, তার ফ্যাসিজম
স্টাবলিশ করেছেন 15 বছর ধরে, কিন্তু ওই সময়টাতে উনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক বেশি ইউজ করেছেন, এই যে হুম, ডিজিএফআই, এনএসআই, র্যাব, ডিবি, আপনার জাস্টিস সিস্টেম, ইভেন ব্যুরোক্র্যাট, সবাইকে মনে হতো যে তারা একটা আওয়ামী লীগের এক্সটেনশন, রাষ্ট্র এবং দলের মধ্যে কোনো রকম পার্থক্য নেই। তো ওই জায়গাটার ফলে আমার যেটা মনে হয় যে তার নিজের দলের মধ্যেও বেশ কিছু দূরত্ব তৈরি হয়ে থাকতে পারে, যেটা আমরা কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে তেমন পরিমাণে আওয়ামী লীগের শুধু ক্যাডার এবং খুনি যারা আছেন ছাড়া ওই ধরনের বড় মিছিল বা বড় কিছু আমরা প্রতিরোধে মানে আমাদের জুলাই যোদ্ধাদের এগেনস্টে রাস্তায় নামতে দেখিনি, তাই তো? তো ওইটা দেখে আমার কাছে মনে হয় যে দ্যাট কুড বি ওয়ান ইন্ডিকেটর যে উনার কথার প্রভাব কমে যাচ্ছে, কমে আসছে, এবং উনি একটা জিনিস তো স্বাভাবিক যে উনি তার নিজের দলের লোকজনকে রেখে পালিয়ে গেছেন। হ্যাঁ, উনি রাস্তায় এদেরকে নামিয়েছেন, এদেরকে বলেছেন হত্যা করো, এবং এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে তাদেরকে এনগেজ করে উনি ঠিকই চলে গিয়েছেন তার ফ্যামিলির লোকজনকে নিয়ে। হুম, এই জিনিসটা তো যারা একজন আপনার মাঠ পর্যায়ের আওয়ামী লীগ নেতা বা কর্মী, তাদের মানে দৈনন্দিন এবং প্রাত্যহিক রিয়েলিটিতে তো এই জিনিসটা চোখে পড়বে, হুম, না পড়ার তো অস্বাভাবিক। হুম। সো আমি এই জন্যই মনে করি যে ওনার কথার তেমন কোনো গুরুত্ব পড়বে না। এখন রাজনীতির মাঠে দুটি দল, বিএনপি ওইদিকে জামাত, এনসিপিও তাদের সঙ্গে এখন জোট করেছে। তো ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির খুব ভালো করেছে, তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সব কিছু বিবেচনা করে অনেকেই যেটি বলার চেষ্টা করছেন যে বিএনপির সঙ্গে জামায়াত একেবারে এখন ফাইটিং পজিশনে আছে এবং আগামী নির্বাচনেও এর প্রভাবটা পড়বে। আপনার কাছে কি মনে হয় যে জামায়াত এখন ফাইটিং পজিশনে বিএনপির সঙ্গে? মানে জামাত তার যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে ভালো পজিশনে আছে বাংলাদেশের, তাদের রাজনৈতিক ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের, ইতিহাসে, হ্যাঁ। স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে জামাত তার যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে ভালো পজিশনে আছে। হুম, এখন আসলে কতটুকু স্ট্রংলি তারা অপোজ করতে পারবে বিএনপিকে, হুম, এটা আসলে সময় বলে দিবে। এবং আপনি একটা ইন্ডিকেটর ইউজ করেছেন যে ঢাকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। ছাত্র সংসদগুলো আপনার জামাত শিবির সমর্থিত প্রার্থীরাই জিতেছেন। হুম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর তরুণ তরুণীর মধ্যে তাদের রাজনীতির একটা অ্যাপিল আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এই আমাদের সোসাইটির একটা ক্ষুদ্র অংশ হচ্ছে এই ধরনের ছেলেমেয়ের, যারা আপনার বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, পড়ছেন। তো আমরা এখন আসলে ক্লিয়ারার পিকচারটা পাচ্ছি না ওই ওই মোতাবেক আসলে। মানে সমাজের মধ্যে তো নানা ধরনের নানা শ্রেণীর লোকজন আছে, তাদের মধ্যে জামাত কতটুকু জনপ্রিয় হুম, আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির তারেক রহমান যখন আসেন, তখন বাংলাদেশ মোটামুটি এক ধরনের স্ট্যান্ড স্টিল পর্যায়ে ছিলেন, এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তার জানাজায় লাখ লাখ লোক চারিদিক থেকে এসেছেন, এবং এই দুইটা ইভেন্টে কিন্তু অনেক মানে নন বিএনপি পিপলও ছিল। হুম, এটা আপনিও জানেন, আমিও হুম, হুম। জানি। সো আমার কাছে মনে হয় যে ওইটা একটা ইন্ডিকেটর হতে পারে। এখন ভোটের ক্ষেত্রে শেষের দিন যে মানুষ কোথায় ভোট দিবে, এই বিষয়টা আমাদের তখন পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। তারেক রহমান যখন দেশে ফিরেননি, দেশে না ফেরার কারণ হিসাবে বিএনপি নেতারা কয়েকটি বিষয় বলতেন যে তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আবার তিনি যদি দেশে ফেরেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অকার্যকর হয়ে পড়বে অনেকটা। তারেক রহমান কেন্দ্রিক সব কিছু হয়ে যাবে। তারেক রহমান ফেরার পরে কি আপনার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা অকার্যকর হয়ে গেছে? কোনো ফাংশনাল, কোনো দৃশ্যমান কোনো কিছু দেখা যাচ্ছে না। সব কিছু গুলশান কেন্দ্রিক হয়ে যাচ্ছে? আ আমার মনে হচ্ছে না, না। আমার কাছে মনে হচ্ছে যেটা হয়েছে তারেক রহমান ফেরার পরে এক ধরনের আ স্বস্তি এবং স্থিতিশীলতা আগের তুলনায় একটু বেশি আমি দেখতে পাচ্ছি। আমি যেদিন আসি সেদিন তো আপনার হাদির মরদেহ দেশে আসে। আমি তার কয়েক ঘন্টা পরে দেশে আসি। আচ্ছা। তখন আমি দেখেছি যে মানুষের মধ্যে অসম্ভব রকমের দুশ্চিন্তা, দুঃখ,
ভারাক্রান্ত রাগ, এই হুম এই এই হত্যার বিচার তো করতেই হবে। আবার একই সাথে যখন তারেক রহমান আসেন, আমি দেখি যে মানুষের মধ্যে এক ধরনের আনন্দ হুম ওটাকে নিয়ে, যে আসলে একটা ইনস্টেবল সিচুয়েশনে বাংলাদেশ কিন্তু কিছুটা ছিল হুম ল অ্যান্ড অর্ডারের দিক থেকে। এটা আপনি দেখেছেন এই হুম যে হুম মব বিল্ডিং, ভায়োলেন্স নানা মব মব ভায়োলেন্স, কালচার। বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে, পত্রিকা অফিসে আগুন দিয়ে দেওয়া হয়েছে। ওটা তো ওই কাছাকাছি সময়ই হুম হয়েছে হুম হাদির মৃত্যুর পরে। তো এই জিনিসগুলা আসলে জনমনে অসম্ভব রকমের একটা শঙ্কা ক্রিয়েট করেছিল। আমার কাছে মনে হয় যে তারেক রহমান ফেরত আসার পরে যেটা হয়েছে যে অবশ্যই আপনার এক ধরনের স্বস্তি এসেছে এবং একই সাথে কিছুটা স্টেবল আমার মনে হচ্ছে। আর আপনি যে একটা প্রশ্ন করলেন যে সব কিছু কি গুলশান কেন্দ্রিক হচ্ছে কিনা, হুম কিছু তো গুলশান কেন্দ্রিক হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আপনি যেহেতু জানেন আমাদের দেশের রাজনৈতিক পাওয়ার স্ট্রাকচার একরকম, আবার আমাদের মেন্টাল মেন্টাল ওয়ে টু পারসিভ পাওয়ার একরকম। হুম তো অনেকেই যাচ্ছেন তার সাথে দেখা করতে, এবং এটা স্বাভাবিক। বিএনপির বহু নেতা কর্মী তাকে দেখেনি। এটা তো হবেই, তারা তাদের প্রিয় নেতাকে দেখতে যাবেই। আপনি দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার চরমপন্থার উত্থান, গতি প্রকৃতি, রাজনীতিতে ধর্মের ব্যবহার, নানা বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন। 5 আগস্টের পরে এই আলাপটা সবসময় আসে যে বাংলাদেশে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারগুলো বেড়েছে এবং এটি একেবারে মানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। যে চরমপন্থার বিষয়গুলোতে আপনি কি দেখছেন, কি পর্যবেক্ষণ করছেন? আমি একটু ক্ল্যারিফাই করে নেই। আমার গবেষণার মূল বিষয়টা হচ্ছে ধর্ম এবং রাজনীতির সম্পর্ক বাংলাদেশের সোসাইটিতে, এটা ছিল। এবং পরে শেখ হাসিনার আমলে আমার গবেষণাটা শিফট হয়েছে আপনার কর্তৃত্ববাদ হুম রাজনীতি নিয়ে আচ্ছা এবং ওই কালচারাল রেজিস্ট্যান্সের উপরে। হুম তো আমি আপনার ওই প্রথম উত্তরটাই বলি যে একটা হচ্ছে যে দক্ষিণপন্থার উত্থান পুরা বিশ্বব্যাপী হয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন দক্ষিণপন্থার উত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের রাজনীতি কিছুটা দক্ষিণপন্থা সবসময় ছিল। এটা একদম মানে মেজর রাজনীতির কথা বলছি। আপনার হচ্ছে মূল রাজনীতি। আপনি ওই দক্ষিণপন্থার মধ্য থেকে এবার যেটা হয়েছে যে যেহেতু আপনার আওয়ামী লীগ নেই সঙ্গত কারণে আপনার এবং ওই জায়গাটাতে এ অনেক ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে এবং ওইখানে দক্ষিণপন্থী বিভিন্ন রকমের দল আমরা দেখেছি, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জামাতে ইসলামী। কিন্তু জামাতে ইসলামী আবার গণতান্ত্রিক রাজনীতি করেন। এটা তো আমরা দেখছি, আমরা বলছি। আবার আরও নানা রকম দক্ষিণপন্থী রাজনীতি বাংলাদেশে আছে। কেউ আপনার গণতন্ত্রকে মনে করেন শিরক, তারা চান না যে দেশে ইলেকশন হোক, তারা চান দেশে খিলাফা কেন্দ্রিক কিছু হোক। আবার তারা ভায়োলেন্সকে তারা ইন্ডোর্স করেন না। আবার কিছু আছে যেটা আপনার আমরা জঙ্গি বলি, তা সেরকম। এর মধ্যেও আরও নানা ধরনের বিভাজন আছে। তো এদের মধ্যে থেকে আমরা এবার ইউনূস সাহেবের গভর্নমেন্টের আমলে যেটা আমরা দেখেছি, যেহেতু তার গভর্নমেন্টটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, তার মানে হচ্ছে যে ব্যুরোক্রেসিটার উপরে হয়তোবা তার কন্ট্রোলটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেরকম থাকবে ওইরকম ফার্মলি উনি এস্টাবলিশ করতে পারেননি। এবং না পারার ফলে যেটা হয়েছে, আমরা যেটা দেখেছি যে অনেক ধরনের এক্সট্রিম কথাবার্তা, এক্সট্রিম কার্যকলাপ আমরা দেখতে পেয়েছি। কীরকম উদাহরণ হচ্ছে যে আপনার বাউলদের উপরে নির্যাতন ১ নাম্বার। তারপর আপনার এই যে হিন্দু ধর্মাবলম্বী মানুষকে পুড়িয়ে মারা, হ্যাঁ? ২ নাম্বার। আপনার তারপরে কিছু তো নির্যাতন হয়েছে। মাঝারে মাজারে অ্যাটাক। এই জিনিসগুলা কিন্তু দক্ষিণপন্থা থেকেই আসে। কিন্তু যখনই আপনি কোনো দলকে ইঙ্গিত করেন, ওই দল কিন্তু বলে যে আমরা এটা করিনি, এটা যারা করেছে তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন এটা হচ্ছে দক্ষিণপন্থী রাজনীতির একটা বৈশিষ্ট্য। মানে ভায়োলেন্স এবং মানে ধর্মভিত্তিক ভায়োলেন্স অনেক সময় তারা লেজিটিমাইজ করে ফেলে। তারা মনে করে যে এটা তাদের করাই উচিত। কিন্তু ধর্মীয় রাজনীতি দল যেটা জামাতে ইসলামী, তারা কিন্তু এট দ্য ডেজ এন্ড রাজনৈতিক দল। আচ্ছা তাই না? মানে তারা হুম তো রাজনীতিই করছে। যেমন আওয়ামী লীগ করতো সেকুলারিজমের কথা বলে, বাট এট দ্য ডেজ এন্ড তারা তো
সংক্রান্ত তেমন কিছু বাংলাদেশে করেনি, যেটা করেছে ফ্যাসিজম এস্টাবলিশ করেছে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে বাংলাদেশে এখন অনেক বেশি এটার কার্যক্রম চললেও ইউনূস সরকারকে কিছুটা ক্রেডিট আবার দিতে হবে যে সে কিন্তু অনেকে অ্যারেস্টও করেছে। হুম আরেকটা ছোট্ট কথা বলি, আমরা আমেরিকান ফরেন পলিসি ম্যাগাজিনে আমরা একটা আর্টিকেল লিখেছিলাম আওয়ামী লীগ আমলেই বাংলাদেশে ফেসবুকের রোলটা মাইনরিটিকে পারসিকিউট করার জন্য কিভাবে ইউজ হয়। সোশ্যাল মিডিয়ারও একটা কিন্তু রোল আছে, এবং আমরা সেটা যখন পেয়েছি যে সোশ্যাল মিডিয়া ফেসবুক বাঙালি ল্যাঙ্গুয়েজকে মনিটর করার জন্য তেমন কোনো ইনভেস্টমেন্ট তাদের নাই। আপনি জানেন যে বার্মাতে এই রোহিঙ্গাদের মধ্যে যে জেনোসাইডটা হয়েছে এদের এগেনস্টে, এটা শুরুটা কিন্তু ফেসবুকের মাধ্যমে হয়েছিল। এই কমিউনাল হেট্রেড। সো এই যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনার এই ধর্মভিত্তিক রাজনীতির কদর্য চেহারাটা আমরা দেখি, এটা শেখ হাসিনার আমলে প্রচুর হয়েছে। হুম 2013 থেকে যদি শুরু করেন আমরা দেখেছি, হ্যাঁ, হুম হিন্দু বৌদ্ধ বোধহয় খ্রিস্টানও আছেন যারা নিস্তার পায়নি। কিন্তু প্রবলেম যেটা এবার হয়েছে যে এবার ন্যারেটিভটা, বিশেষ করে যেহেতু ইন্ডিয়ান মিডিয়া ইজ ভেরি ক্রিটিক্যাল হুম অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা এটাকে ইন্ডিয়ান মিডিয়া পারে না, দেখলে মনে হচ্ছে কালকে যুদ্ধ লেগে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এটা আমি এটাও বলে রাখি যে আমি যেটা বলতে যাচ্ছি আমি কোনোটাই এন্ডোর্স করছি। আমি বলতে চাচ্ছি যে আমাদের সোসাইটিতে এই দক্ষিণপন্থী রাজনীতিকে ব্যবহার করে ভায়োলেন্সের প্যাটার্নটা বহু বছর ধরেই চলে আসতেছে। ইউনূসের আমলে এটা ইউনিক কিছু না। হুম হ্যাঁ, কিন্তু যেহেতু মিডিয়ার ন্যারেটিভটা অ্যাম্প্লিফাই করে এসেছে এই কারণে আমরা এটা বেশি দেখেছি এবার। বাট অ্যাট দ্য সেম টাইম শেখ হাসিনা আবার কাউন্টার টেরোরিজমের নামে প্রচুর মানুষকে জেলের মধ্যে রেখেছে, গুম করেছে, মেরে ফেলেছে। হুম তো ওইটাও তো এক ধরনের সিম্প্যাথি পলিটিক্স তৈরি করে যারা বাইরে থাকে হুম তাদের হুম ক্ষেত্রে। আমার মনে হয় যে বাংলাদেশের, আপনি আমাকে প্রশ্নটা করেন না, আমি বলে রাখি, হুম বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সামাজিক সংহতির অভাব। এইটাকে ইংরেজিতে বলে সোশ্যাল কোহিশন, এবং অস্ট্রেলিয়াতে আপনার বিভিন্ন সরকারি মন্ত্রণালয়গুলোতে সোশ্যাল কোহিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি হিসেবে দেখা হয়, এবং এদের জন্য বিভিন্ন রকম কার্যক্রম বাজেট বরাদ্দ করা হয়, যেটা বাংলাদেশে আপনি আপনি হয়তো বা শুনেনি নাই যে। আমি শুনিনি। হ্যাঁ, জি। আচ্ছা, একটি বিষয় যে জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গেও আলোচনা করেছে, জামাতের সঙ্গেও আলোচনা করেছে। আসন নিয়ে বিএনপির সঙ্গে হয়তো তাদের বনিবনা হয়নি, তারা জামাতের সঙ্গে, জামাতের অধীনে বা জামাত নিয়ে যে 11 দল বা 12 দলের জোট, সেই জোটে তারা গিয়েছে এবং 30টি আসন পেয়েছে, সমঝোতায় পেয়েছে। আবার কেউ কেউ বলছে এটা কমে 17 থেকে 18 এরকম হয়েছে। তো এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলেছিল, তারা তৃতীয় শক্তির হবে এমনটাই তারা আহ, মানুষকে স্বপ্ন দেখিয়েছে। আমরাও খুব আশাবাদী হয়েছিলাম, কিন্তু জামাত জোটে যাওয়ার পরে অনেকেই খুবই নাখোশ হয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে এটা কি নাখোশ হওয়ার মতো কিছু, নাকি রাজনীতিতে এগুলো হতেই পারে? দেখেন, যারা আপনি আমাদের রাজনীতি পছন্দ করবেন না তারা তো নাখোশী হবেন, তাই না? আবার যারা যে আমাদের রাজনীতি সম্পর্কে তাদের সমস্যা নেই কিন্তু পছন্দ করেন না, তারা হয়তো বা তার লজিকটা বুঝবে। আবার অনেকে তো এনসিপি থেকে বের হয়ে গিয়েছে, যে তাসনিম যারা একাই নমিনেশনের জন্য লড়ছেন, আমি জানি না এখনো ফাইনাল হয়েছে কিনা। নয়া বন্দোবস্তর কথাটা আমি বিশ্বাস করি তারা গুড ইন্টেনশন থেকে বলেছিলেন। এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান, যে ওইখানে ব্যাড ইন্টেনশন ছিল না, কারণ এত রক্তক্ষয়ী একটা আপনার আপরাইজিংয়ের পরে, এত মানুষের ত্যাগের এবং তিতিক্ষার পরে তারা ফ্যাসিজম, যেই রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিজমকে ইস্টাবলিশ করেছে, তাকে চেঞ্জ করে একটা নয়া বন্দোবস্তের কথা তো বলতেই পারে। এটা তো ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয় যে তারা ধাক্কা খেয়েছে যখন তারা প্র্যাকটিক্যালি এই তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গিয়েছে, তখনই দেখেছে যে অনেক কষ্টকর এই জিনিসগুলা। এটার মধ্যে আপনার ব্যুরোক্রেসির একটা আলাদা লজিক থাকে, স্টেট মেশিনারিগুলার। তারপরে জনগণ তো ধরেন এই নাহিদরা ছিল, অবশ্যই ছিল ওই বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ নেতা, কিন্তু জনগণ তো নাহিদের, তারা একটা আমি তাদেরকে বলি ফ্যাসিলিটেটর, মানে ফ্যাসিবাদ বিরোধী একটা সামাজিক মনোভাব বহুদিন ধরে বাংলাদেশে
আসলে ছিল। হুম এটা একটা সময়ের জন্য অপেক্ষা করতেছিল এবং শেখ হাসিনার ব্রুটাল ফ্যাসিজম ওই জিনিসটাকে আপনার ট্রিগার করেছে। যখন মানুষ দেখেছে যে এই আবু সাইদের মতো ছেলে যে যে দুটো হাত বাড়িয়ে আছে, গুলি করে মেরে ফেললো যাতে তার কোনো দাম নেই তার জীবনের। হুম এই ধরনের এবং হেলিকপ্টার থেকে গুলি করা, বাচ্চাদের মারা, সবাই তখন রাস্তায় নামছে। তারা কেউ কিন্তু কোনো লিডারের দিকে তাকিয়ে রাস্তায় নামে না। আপনি কিন্তু এই জিনিসটা হুম জানেন হুম এবং আমি মনে করি আপনি এগ্রিও করবেন হুম জিনিসটা। হুম তারা ছিল ফ্যাসিলিটেটর। তো আমার মনে হয় যে ওই জায়গাটাতে তারা কিছুটা মানে কনফিউজ করে ফেলেছিল। আমি জানি না তারা ভেবেছিলেন কিনা যে তাদের কথায় মানুষ নেমেছেন। তারা আন্দোলনের স্কোপটা ক্রিয়েট করেছিলেন। কিন্তু আন্দোলন যে যার জায়গা থেকে যার যার মতো হয়েছে। করেছে। তারা কর্মসূচিটাগুলো কাজে দিয়েছে, কিন্তু আগে অন্যান্য নেতা বা বাংলাদেশের বিভিন্ন ইতিহাসে আমরা যখন দেখেছি নেতার নামের মানুষ নেমেছে, ওরকম কিছু এখানে হয়নি। আমার কাছে মনে হয় হয়নি। এবং এইটা তারা প্রমাণ পেয়েছেন ১.৫ বছর পরে, যখন তারা দেখলেন যে বিএনপির মতো একটা বড় দল যদি তারা নেগোসিয়েশন করে থাকেন, আমি তো এটা শুনেছি যে হুম নেগোসিয়েশন করছেন, আমি হুম জানি না। যদি করে থাকেন তেমন কোনো সিট পাওয়ার আশা পাননি এবং তারা জামাতের কাছে গিয়েছেন কারণ এটা তাদের জন্য উইন উইন সিচুয়েশন। তারা পলিটিক্যাল পার্টি করতে চান কিন্তু তাদের সেই ধরনের নেটওয়ার্ক নেই, সে ধরনের মাসল নেই। সো জামাত হচ্ছে তার ন্যাচারাল অ্যালাই। অন্যদিকে জামাতের একটি স্টিগমা আছে যে জামাত আপনার ৭১-এর স্বাধীনতার বিরুদ্ধের শক্তি, উইচ ইজ জামাত অ্যাকনলেজও করে। কিন্তু বর্তমান প্রজন্ম তো স্বাধীনতার পরে জন্ম নিয়েছে। তো তারা এই জুলাই রেভলিউশনারিদেরকে কাছে নিয়ে তাদেরও হয়তোবা কিছুটা স্টিগমা কমার একটা ব্যাপার থাকে। সো আমি এটাকে দেখি একটা উইন উইন অ্যালায়েন্স। এখন ফর দেয়ার পলিটিক্যাল পারপাস তাদের জন্য। কিন্তু এটা আসলে কতটুকু ইলেকটোরাল উইনিং এ কাজ করবে এইটা ভাই আমি বলতে পারব না। কিন্তু অনেকে বলছেন যে তারা যদি এককভাবে নির্বাচন করতো, তারা যেহেতু নতুন বন্দোবস্তের কথা বলেছে, কিন্তু রাজনীতির মাঠে এসে দেখে যে এটি আসলে কঠিন। অন্য দলগুলো যে যখন পুরনো বন্দোবস্ত নিয়েই রাজনীতি করছে, এখন নতুন একটা সংগঠন, নতুন একটা দল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাবে। অনেকে বলছেন যে জামাতের সঙ্গে যাওয়ার ফলে এই নতুন বন্দোবস্তের যে ধারণাটা সেটার অপমৃত্যু হয়েছে, এরকম কলাম লেখা হচ্ছে। না, আমার কাছে মনে হয় যে দেখেন নতুন বন্দোবস্তটাকে শুধু আমরা এনসিপির মধ্যে কেন রাখবো? এটা তো আপনি আমিও চেতে পারি। আমরা দেশের নতুন বন্দোবস্ত পেতে চাই। বাট যেহেতু আপনি বললেন রাজনীতির তার মাঠ থেকে কথাটা এসেছে। সো আমার কাছে মনে হয় না যে নতুন বন্দোবস্তর মৃত্যু হয়েছে। এনসিপি নির্বাচনে কি করে এটা আমরা দেখি। এরপরে আমি মনে করি না যে এনসিপির মধ্যে দিয়েই নয়া বন্দোবস্ত আসবে। আপনার অন্য নানা রকম ফোর্স সোসাইটিতে কিন্তু হুম হুম আছে, তৈরি হচ্ছে আস্তে, আস্তে। হুম যেমন আপনার ইনকিলাব মঞ্চ একটা হয়েছে, হুম আপনি দেখছেন যে তারা অনেক রকম তারা মানুষকে টানছে, কিন্তু হুম অল্প হুম করে হলেও তারা মানুষকে টানছে, মানুষের সিম্প্যাথি পাচ্ছে। এরকম নানা রকম ফোরাম তৈরি হবে আরো সামনে। বুঝছেন? তো আমার মনে হয় নয়া বন্দোবস্তটা আমাদের অনেকেরই চাওয়া। এইটা আসবে। কিন্তু প্রবাবলি এনসিপির মাধ্যমে নাও আসতে পারে। হ্যাঁ, একটু বিচারের দিকে আসি। জুলাই আগস্টের যেই হত্যাযজ্ঞগুলো হয়েছে, হত্যাযজ্ঞের বিচার হয়েছে, একটি মামলার রায়ও হয়েছে। যে মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে এবং এই মামলায় রাজসাক্ষী ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি রাজসাক্ষী হওয়ার কারণে তার ৫ বছরের সাজা হয়েছে। আপনি প্রায় প্রায় নাকি ৪৪ দিন আপনি গুম ছিলেন। আয়নাঘরে বন্দী ছিলেন। আহ, এই আয়নাঘরে বন্দি ডিজিএফআইয়ের জেআইসি সেল বা টিএফআই সেলের মামলারও বিচার চলছে। বিচারের অগ্রগতি, বিশেষ করে গুমের মামলার বিচারের অগ্রগতি আপনার কাছে কেমন মনে হয়েছে? না, আপনার বিচারের অগ্রগতি তো একটা বিচার তো হচ্ছে। এটা তো আগে কখনো হয়নি এবং আমরা দেখলাম যে বিভিন্ন টানাপোড়েনের পরেও সেনাবাহিনীর যারা এই বিচারের সাথে জড়িত ছিল তারাও আসছেন। এখন এটার সাথে অন্যান্য বাহিনীর লোকজন ছিলেন কিনা এইটা তো তাদের বিচারে কি হবে এটা আমি সময় বলে দিবে। আমার বিচার নিয়ে তেমন কোনো কথা নেই। আমার একটা কথা যেটা আছে যে বাংলাদেশে আসলে এই গুম তো একটা ব্যাপার। একই সাথে হচ্ছে যে আপনার টর্চার, যেটা হচ্ছে আপনার প্রিভিলেন্স, মানে পুলিশ নিলেই মারে। এরকম একটা আমাদের হুম 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 মাইন্ডসেট আছে। রিমান্ড মানে নির্যাতন। রিমান্ড মানেই নির্যাতন। এবং যে কেউ এই নির্যাতনের শিকার হতে পারেন কিন্তু। হুম আমার কাছে মনে হয় যে বিচারটা তো বিচারিক প্রক্রিয়ায় যাবে, চলবে। এর থেকেও আমার মনে হয় যে যেটা জরুরি বাংলাদেশে সেটা হচ্ছে যে
বাংলাদেশের ঘরে ঘরে কিন্তু প্রচুর ট্রমা। হুম, এটা শুধু টর্চারের কারণে না, এটা শুধু গুমের কারণে না, এটা শুধু আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কারণে না, এটা আপনার মানে এই ভুয়া মামলা দিয়ে বছরের বছর ঘুরানো, হুম, আপনার বিরোধী রাজনীতি, বিএনপির রাজনীতি করার জন্য বা জামাতের রাজনীতি করার জন্য জেলের মধ্যে রেখে বছরের পর বছর রেখে দেয়া, এটাতে কিন্তু ফ্যামিলি বন্ডেজ নষ্ট হুম। হয়ে যায়। একটা মানুষের তো গল্প না, একটা মানুষ তো পরিবারের অ সেই পার্ট। তো এই জায়গাগুলাতে আমাদের দেশে সমাজে চারিদিকে ট্রমা আমি দেখি। এবং আমি আরেকটু বলে নেই যে এই ট্রমার মধ্যে থেকে যেটা হয় আমাদের পলিটিক্সে, যখন একদল ক্ষমতা থেকে চলে যে আরেকটা দল আসে তারা কিন্তু প্রতিশোধের রাজনীতি করে। প্রতিশোধটাই হয়ে যায় তাদের হিলিং প্রসেস। মানে আমাদের রাজনীতিতে হিলিংটা অত্যন্ত জরুরি। বিচারটা একটা পার্ট প্লে করবে। হুম? কিন্তু আপনার তো সোসাইটিতে হিলিং লাগবে। আপনার একটা রিকনসিলিয়েশন লাগবে। আপনি তো এইটা চালায় যান, কিন্তু যারা দোষী তাদের তো অবশ্যই শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ সরকার যারা ক্ষমতায় আসবেন সামনে, তারা সাইকোসোশ্যাল সাপোর্ট সমাজে রাষ্ট্রীয়ভাবে এই যে মেন্টাল হেলথ ইস্যুগুলা, কাউন্সেলিং, যারা ভিকটিম তাদের জন্য, তাদের পরিবারের জন্য এটা রাষ্ট্রীয়ভাবে মানে করা দরকার। বাংলাদেশে এই জিনিসটা নিয়ে কারো মধ্যে কোনো মাথা ব্যথাই নাই। এবং কাউন্সেলিংয়ের বিষয়টা বা মেন্টাল হেলথের যে বিষয়টা, এটাকে রাজনীতি বিচ্ছিন্নভাবে দেখা হয়। কিন্তু বিদেশে কিন্তু এটা খুব অত্যন্ত সিস্টেমেটিকভাবে এটা রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট করা হয়। তো আপনি যদিও বিচারের কথা বলছেন, হুম, হুম। আমি একটু এগিয়ে যে রিকনসিলিয়েশন এবং হিলিং এর কথাটায় অ্যাড্রেস করলাম। আমরা রাজনীতির চরিত্রের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি কিনা? আর রাজনীতিবিদদের চরিত্র বা রাজনীতির চরিত্র, রাজনীতির পরিবেশের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিনা ৫ আগস্টের আগে এবং পরে? আমরা কিছুটা তো দেখতে পাচ্ছি যে অনেক বেশি আ অনেক বেশি আপনার আ ইয়াং জেনারেশন অনেক বেশি ইনফর্মড ১ নাম্বার। তারা কিন্তু ছোটখাটো বিভিন্ন জিনিসও আপনার খেয়াল রাখে। যে কি হচ্ছে না হচ্ছে, একজন নেতা কিভাবে ব্যবহার করছে না করছে। এটা আসলে আরো সামনে গিয়ে আমরা দেখতে পাবো। বাট কিছু, কিছু অভিযোগ, এই যে চাঁদাবাজির যে অভিযোগ, এটা কিন্তু শুধুমাত্র এক দলের ক্ষেত্রে না। আমি তো গ খোঁজ নিয়ে দেখলাম আমার বিভিন্ন সোর্সের গবেষণায় যে মোটামুটি বিভিন্ন দলই এটার সাথে জড়িত ছিল। হয়তোবা একটা দলের ক্ষেত্রে নাম বেশি দিয়েছে, কিন্তু এটা চলেছে। মানে এটা আমাদের এই পলিটিক্যাল কালচারের একটা পার্ট এবং এটার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। যেটা আমি এবার দেখেছি যে জনাব তারেক রহমান অনেক মানুষকে বহিষ্কার করতে বাধ্য হয়েছেন বিএনপি থেকে। যেটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ এবং একটা পরিবর্তনের একটা ভালো দিক, যে এই ধরনের কাজ করলে রাজনীতিতে থাকা যাবে না। তো এটা এখন পরবর্তীতে যারা গভর্নমেন্ট ফর্ম করেন, তারা আসলে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করেন এটা আমরা দেখব। বাট কিছু ছোট পরিবর্তন, যেমন যেটা বললাম যে অপরাধ করলে দল থেকে বের করে দেয়া, এই জিনিসটা তো আমরা দেখছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটা আপনি কেমন ফলো করছেন? যে এআই এর ব্যবহার, নানা রকম অপপ্রচার, ব্যাশিং করা, তারপরে নানা রকম মিথ্যা ন্যারেটিভ তৈরি করা। মানে এই দিক দিয়ে কারা এগিয়ে আছে? এটা অত্যন্ত লোডেড কোয়েশ্চেন। আপনার আমার কাছে মনে হয় যে এই পুরো জায়গাটার থেকে আ এআই এর ব্যবহার হচ্ছে। হুম, এ ব্যাপারে কোনো ই সন্দেহ নেই। সন্দেহ নাই। এবং এই ব্যবহারগুলো আমি দেখলাম অনেক হিস্টোরিক পলিটিক্যাল ফিগারকে নিয়ে করা হয়েছে। হ্যাঁ? যে যারা, যারা আগে ছিলেন কিন্তু এখন জীবিত নাই, তাদেরকে নিয়ে নানা রকম ফান টাইপের ভিডিও বানানো হয়। এবং একই সাথে আমি যেটা দেখি যে ন্যারেটিভ ক্রিয়েট করা আসলে রাজনীতির পার্ট। আপনি এটাকে কোয়েশ্চেন করে লাভ নেই। আর সোশ্যাল মিডিয়াও রাজনীতির মানে আমাদের এভরিডে লাইফের একটা পার্ট। তো এইখানে ন্যারেটিভ তো আসবেই। এখন এই ন্যারেটিভের ক্ষেত্রে কাউন্টার ন্যারেটিভও আসতেছে। হুম, আমার মনে হয় যে এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হবে একটা গবেষণা, যেটা আমি করি নাই, আমি বলতে পারব না, যে আসলে সাধারণ মানুষ এগুলাকে কিভাবে নেগোশিয়েট করছে। আচ্ছা। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং হবে। যেমন আপনার ধরেন রাজনীতির ক্ষেত্রে এটা বলতেই হবে যে YouTube এ আপনার পিনাকির ভিডিও এখন মানে প্রচুর ছড়িয়ে গিয়েছে। তার একটা ইনফ্লুয়েন্স এখানে হুম, অবশ্য আছে।
তারপরে আপনার সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন রকম বট বাহিনীর কথা বলা হয়, এই হুম, এটা আছে। আবার দলীয় বিভিন্ন দল থেকে, প্রত্যেকটা দল থেকেই আপনার অফিসিয়াল ভিডিও ছাড়া হচ্ছে। তো এই জিনিসগুলা আপনার কিভাবে আসলে একজন মানুষ এত ইনফরমেশন, হুম। এট দ্য ডেজ অন দ্য ইনফরমেশন ন্যারেটিভ তো ইনফরমেশন দিচ্ছে। এত ইনফরমেশন নিয়ে আসলে একটা সাধারণ মানুষ কি ডিসিশন নিবেন, এইটা গবেষণার দাবি রাখে। আমি এটা আপনাকে একদম এক কথায় বলতে পারবো না। শেষ প্রশ্ন শেষ জি, করব। জি। আর সময়ের শেষ দিকে চলে এসেছি। বর্তমানে বাংলাদেশ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা ঝুঁকির মধ্যে রয়েছে? আমরা সাম্প্রতিক সময়ে মানে ৫ আগস্টের পর থেকে দেখছি যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, প্রথমে এটি মানে টানাপোড়েন পর্যায়ে ছিল, এখন একেবারে উত্তেজনাপূর্ণ সম্পর্ক। তো ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটা কি? নানা রকম খেলা খেলা। ভূ কথা রাজনীতির সাথে শুনি। আসলে খেলা একটা ব্যাপার। বাট আমার কাছে মনে হয় যে ভারতের সাথে বাংলাদেশের রিলেশনশিপটা সবচেয়ে বেশি আ অস্থিতিশীল বলে মনে হচ্ছে আমার কাছে। এটার একটা উদাহরণ হচ্ছে যে তাদের ফরেন মিনিস্টার আ বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে হুম, আসলেন দেশে, আসলেন। এসে জনাব তারেক রহমানের সাথে মিটিং করলেন। চলে যাওয়ার পরে আবার তাদের ক্রিকেট বোর্ড একজন বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজকে হুম, বের করে দেওয়ার জন্য বললেন কে টিম থেকে। তো আমার কাছে মনে হচ্ছে ওদের ওইখানে সামঞ্জস্যতার অভাব ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে আমি নিজেও বেশ কিছু ইন্ডিয়ান টক শোতে গিয়েছি এবং ইটস লাইক ওয়ার ফিল্ড। মানে তারা যেইভাবে বাংলাদেশ সম্পর্কে ন্যারেটিভ ক্রিয়েট করতেছে, এটা অত্যন্ত ভীতিকর। কারণ যেকোনো সংঘাত কিন্তু ন্যারেটিভ থেকে তৈরি হয় এবং ইন্ডিয়াতে ওয়াইড স্প্রেড একটা মিথ্যা ন্যারেটিভ বাংলাদেশ সম্পর্কে চলছে। এই ফরমার ডিপ্লোম্যাট যারা আপনার আওয়ামী লীগের রাজনীতির স্পন্সর ছিল, এই যে বিনা সিকরির মতো মহিলারা, এরাই কিন্তু এখানে এগুলা প্রমোট করছেন। তো এটা একটা বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকির ব্যাপার। বাংলাদেশের পরবর্তী সরকার এটাকে কিছুটা স্থিতিশীল করা কিন্তু অবশ্যই নিজেদের আত্মসম্মান বোধ, মর্যাদাবোধ রাখতে হবে। ২ টা জিনিস শেষ। বাংলাদেশের সাথে আমেরিকার রিলেশনশিপ অবশ্যই ভালো করার চিন্তা করতে হবে। কারণ আপনি দেখেছেন যে একটা ভিসার সাথে একটা হুম, বন্ডের হুম। শর্ত দিয়েছে। এটা বাংলাদেশের প্রচুর মানুষ যায় ওখানে পড়তে, থাকতে। ওটা একটা বিষয় তাদের প্রায়োরিটি। আর সেকেন্ড যেটা হচ্ছে যে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বিভিন্ন দেশের ভিসার বিষয়টা ডাউনগ্রেড করে দেওয়া হচ্ছে। যে অস্ট্রেলিয়াতে আমি দেখলাম যে আ নামিয়ে দেওয়া হচ্ছে। তাদের একটা লেভেল থাকে। তো হুম, হুম। যেখানে ছিল তার থেকে। তো বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য প্রচুর কাজ সামনে। সিজার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের আলাপ।